Okay, guys, welcome to my channel again. Actually, in continuation with the previous video, you know, কি নিট 2025 যে ভিডিওটা আমি এর আগে বানিয়েছিলাম না, সেটা হচ্ছে তোমার অর্গানিক পোর্শনটা আমি আনসার করেছি এর আগে। তো ওটারই কন্টিনিউয়েশনে আমি কিছু এই ভিডিওটা আজকে করছি। এটা হচ্ছে তোমার অনলি বেসড অন কোডেশন, নট অনলি কোডেশন কেমিস্ট্রি বাট ক্রিস্টাল ফিট থিওরি। হ্যাঁ, সিএফটিরও অনলি সামান্য একটু পার্ট, এইটুকু আমি শুধু এই ভিডিওতে এক্সপ্লেন করব। তার কারণটা খুব সিম্পল, সেটা হচ্ছে প্রত্যেকটা এক্সামে আমি দেখেছি যে ক্রিস্টাল ফিল্ড থিওরি থেকে একাধিক কোশ্চেন আসে, একের বেশি তো আসেই, একটা দুটো কোশ্চেন আসে প্রত্যেকটা। সে তুমি নিট নাও, জেএম নাও, নেট নাও, গেট নাও, যে কোনো এক্সামে, ইভেন ডাইনামিক কনভারসেশনের জন্য তোমার সিএফটিটাকে আমাদের জানা দরকার। কারণ যে কোনো ইন্টারভিউতে সিএফটি নিয়ে কোশ্চেন অ্যারাইজ করে, কোনো পার্টিকুলার কম্পাউন্ড কেন কালার নয়, তার কী ব্যাপার স্যাপার একটু একটু জানতে হয়। তো সেটা আমাদের জরুরি। তো তারই কিছু একটা পার্টিকুলার পোর্শন আমি এই ভিডিওতে এক্সপ্লেন করবো। তো একবার দেখে নিই 2025-এর 3টে কোশ্চেন এসছে। তার মধ্যে একটা কোশ্চেন হচ্ছে তোমার, দেখো, আউট অফ দ্য ফলোয়িং কমপ্লেক্স কম্পাউন্ড হুইচ অফ দ্য কম্পাউন্ড উইল হ্যাভ দ্য মিনিমাম কন্ডাক্টেন্স ইন দ্য সলিউশন। তো এটা কন্ডাক্টেন্স তো ডেফিনেটলি কন্ডাক্টেন্সের সঙ্গে রিলেটেড, কিন্তু মেনলি এটা হচ্ছে তোমার সিএফটির সঙ্গে ডাইরেক্ট নয়, বাট কোঅর্ডিনেশন কম্পাউন্ড রিলেটেড আর কি অ্যান্সারটা। সেটা হচ্ছে আমরা জানি যে একটা কোঅর্ডিনেশন কমপ্লেক্সের মধ্যে এই থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা রয়েছে না, এটা হচ্ছে তোমার কোঅর্ডিনেশন স্ফিয়ার বলা হয়। এই কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভিতরে যেসব ক্যাটায়ন, অ্যানায়ন বা নিউট্রাল মলিকুল থাকে, সেটা কখনোই জলে ডিজলভ করলে পারে এই মেটাল টায়নটাকে ফ্রি করে না। কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে যেটা থাকে তোমার, যদি কোনো লিগেন্ড থাকে সেটা হচ্ছে তোমার ডিজলভ করে। যেমন হচ্ছে সিম্পল আমরা জানি একটা বিষয়, সেটা যদি এনএসিএলকে নিই, এনএসিএল তো এনএসিএল এরকম করে থাকে নর্মাল অবস্থাতে, যখন একে আমি জলে গুলে দেবো না, এ তখন এনএ প্লাস আর সিএল মাইনাস হিসাবে ভেঙে থাকবে। এরপর হচ্ছে ওয়াটার মলিকুল বা যে কোনো সলভেন্ট একে ঘিরে থাকবে, আবার অ্যানায়নকেও ঘিরে থাকবে। তো এইভাবে ভাঙে। এবার যেহেতু দুটো আয়ন তৈরি হলো, এর কন্ডাকশন বাড়বে। ওকে, তো এই ক্ষেত্রে দেখো, আমরা এখানে 4টে এক্সাম্পল দেওয়া আছে। 4টে এক্সাম্পলের মধ্যে আমি যদি 4 নম্বর এক্সাম্পলটা দেখি, একে যদি আমি জলে গুলে দিই, কোর্নিস্ফিয়ারের ভিতরে যে পার্টটা রয়েছে আর বাইরে যেটা রয়েছে, বাইরে সিএল মাইনাস হবে, তো এটাকে ব্যালেন্স করতে গেলে এই পুরোটা হবে প্লাস। তো দুটো আয়নে ভাঙছে, এর একটা কন্ডাক্টেন্স তৈরি হবে দুটো আয়নের জন্য। এটা ভাঙবে কটা আয়নে? 4টে আয়নে। দেখো, এই কোর্নিস্ফিয়ারের ভিতরে হচ্ছে 3টে পজিটিভ চার্জ তৈরি হবে আর 3টে সিএল মাইনাস এখান থেকে ভেঙে যাবে। ওকে, দেখো, এর কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে কোনো অ্যানায়ন নেই, এরও কোনো অ্যানায়ন নেই, বা ক্যাটায়ন হলে এদিকে থাকবে, ক্যাটায়নও নেই। ক্যাটায়ন কারোরই নেই, কিন্তু এর ক্ষেত্রে কোনো অ্যানায়ন নেই, এর ক্ষেত্রে কোনো অ্যানায়ন নেই। এবার তাহলে কী দাঁড়াচ্ছে? আমাকে বলেছে যে কোনটা মিনিমাম হবে। মিনিমাম হবে তোমার এটা মিনিমাম হবে, আর এটা মিনিমাম, মানে এই দুটোর ক্ষেত্রে কী হবে? তোমার মিনিমাম হবে। আর এর ক্ষেত্রে 4টে আয়ন তৈরি হচ্ছে, এর ক্ষেত্রে 2টো আয়ন তৈরি হচ্ছে, তো ডেফিনেটলি এদের একটা ভ্যালু অনেকটা বেশি থাকবে। তো এখানে আমার এটা ক্রপ করতে আমার একটু ভুলভাল হয়েছে। সেটা হচ্ছে কারণ হচ্ছে তোমার এখানে অপশন এরকম দেওয়া ছিল 1 and 2, 1 অনলি, 2 and 3 অনলি, এরকম 4টে অপশন ছিল হয়তো। ওটা একবার তোমরা দেখে নিও। তো অ্যান্সার যেটা হবে সলিউশন, সেটা হচ্ছে তোমার 1 and 2, এই দুটোর ক্ষেত্রে মিনিমাম হবে। তার কারণ হচ্ছে নাম্বার অফ ক্যাটায়ন বা অ্যানায়নের উপর ডিপেন্ড করে তোমার কন্ডাক্টেন্স। ওকে, এটা একটা গেল। 2 নম্বর হচ্ছে তোমার, এটা দেখো, এটা হচ্ছে হার্ডকোর ক্রিস্টাল ফিল্ড থিওরি দিয়ে তোমার এক্সপ্লেনেশনটা দিতে হবে। দ্য কারেক্ট অর্ডার অফ দ্য ওয়েভলেংথ অফ দ্য লাইট অ্যাবজর্বড বাই দ্য ফলোয়িং কমপ্লেক্স। এই কোশ্চেনটা বাই নেটে আসে এরকম, তোমার নেটের পেপারে আসে এরকম, তোমার গেটের পেপারও আসে, জ্যামেও আসে, এই ধরনের কোশ্চেন আসবে। ওকে, যে ওয়েভলেংথ বার করে এনার্জি দিয়ে দেবে, কখনো হয়তো দেখা গেলো কালার দিয়ে দিল। আর একটা কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং আর প্যারাম্যাগনেটিক। তো মেনলি আজকে আমি এই ভিডিওটাতে যে এরিয়াতে ফোকাস করব, সেটা হচ্ছে এই ম্যাগনেটিজম কীভাবে অ্যারাইজ করে, আর হচ্ছে এই কীভাবে এই এনার্জি গ্যাপটা, মানে এই যে ওয়েভলেংথ বাড়ছে বা কমছে না, অর্ডার ওয়েভলেংথ বলেছে না, ওয়েভলেংথ বাড়া কমাটা কিসের উপর ডিপেন্ড করে। তো এই দুটোকে আমাকে জানতে গেলে, এই দুটো এরিয়া জানতে গেলে আমাকে কোন থিওরিটা জানতে হবে এবং কতটা জানলে হয়ে যাবে আর কাজটা। ঠিক আছে, সো চলো স্টার্ট করা যাক উইদাউট ওয়েস্টিং এনি টাইম। আগে থিওরিটি জানি, থিওরিটি জানার পরে আমি আবার এখানে আসবো, আসার পরে তোমরা নিজেরা সলভ করবে কোশ্চেনটা। ওকে, কোশ্চেনটা সলভ আমি করবো না। সো লেট স্টার্ট। এই যেটা পিডিএফটা আমি ডাউনলোড করেছি, এটা হচ্ছে তোমার হচ্ছে ইউনিট 9, মানে এটা হচ্ছে ক্লাস 12 সম্ভবত, ভলিউম 1, আর কোঅর্ডিনেশন কেমিস্ট্রি এনসিআরটি। ঠিক আছে, এনসিআরটি ক্লাস 12 1 নম্বর ভলিউমের যে 9 নম্বর চ্যাপ্টার, এটা একটা পিডিএফ। তো আমি এটা দেখো, ওই থিওরিটা গ্র্যাজুয়েশনে, আমরা তো গ্র্যাজুয়েশনে পড়েছিলাম, আমাদের সময় এই উচ্চ মাধ্যমিক ছিল না। তো গ্র্যাজুয়েশনে যে কোনো বই থেকে আমি করতে পারতাম, কিন্তু আমার যেটা মনে হয়েছে কি, যেহেতু 11-12 থেকে শুরু হচ্ছে, আমি বলবো স্টার্ট ফ্রম
এনসিইআরটি থেকে স্টার্ট করলে ব্যাপারটা আরও অনেক ভালো হয়, কি অনেক এরা আরও বেসিক থেকে স্টার্ট করে, আমাদের নিজের ক্লিয়ারিটির জন্য ভালো। আর যত বেশি ক্লিয়ার হবে একটা কনসেপ্ট, সেটা তোমার মাথার মধ্যে ততদিন বেশি লাস্টিং করবে। ওকে, তো এবার এই সিএফটি এর আগেও আমি দেখো ওই লেকচার ডেমনস্ট্রেশনের সময় একটু আধটু বলেছিলাম, আমি আবার এই ডিটেলসে যাচ্ছি না, আমি সিধা ওখানে যাব যেখানে আমার অ্যান্সারটা হবে। সেটা কি না, একটা ফ্রি ডি ইলেকট্রন বা একটা মেটাল আয়ন কখনোই তার ডি অরবিটালে স্প্লিট হয় না। সে কী থাকে, 5টা অরবিটালে কী থাকে, ডিজেনারেট থাকে মানে হচ্ছে একই এনার্জি লেভেলে থাকে। একটা ফ্রি মেটাল আয়ন যে ওটাকে সলভেটেড করবো, তখন ও ধীরে ধীরে ওর ডি অরবিটালের এনার্জি লেভেল বাড়বে, কিন্তু স্প্লিট হলো না। এরপর যখনই ওর সঙ্গে কমপ্লেক্স ফর্মেশন তৈরি হবে, তখনই এই 5টা ডি অরবিটাল নো লঙ্গার ডিজেনারেটেড, ওরা কী করবে, স্প্লিট হতে শুরু করবে। এবার স্প্লিটটা হবে কীভাবে না, দুটোভাবে হয়, মানে একটা তোমার নিচের দিকে যায় মানে এনার্জি কমে, আর দুটো অরবিটালে এনার্জি বাড়ে, এভাবে স্প্লিট হয়। এবার কেন এটা হচ্ছে, তার কারণ হচ্ছে মানে লিগেন্ডের অ্যাপ্রোচ কোন দিকে। লিগেন্ডের অ্যাপ্রোচ আমরা জানি যে 5টা ডি অরবিটালটা কী না, DXY, DYZ আর DXZ, এই তিনটে, আর একটা হচ্ছে তোমার DX² - Y², আর একটা হচ্ছে তোমার DZ²। ওকে, এই 5টা অরবিটাল, এদের যদি আমি ওরিয়েন্টেশন দেখি, এই 3টে অরবিটালের ওরিয়েন্টেশন হচ্ছে তোমার অ্যাক্সিসের মাঝ বরাবর। ঠিক আছে, এটা যদি XY নাম দিই তাহলে আবার DXY, এটা যদি YZ নাম দিই তাহলে এটার নাম হবে DYZ, আর এটা যদি তোমার XZ নাম দিই তাহলে এটার নাম হবে DXZ। হয়ে গেল। আর দুটো অরবিটাল মানে নিচের দুটো কী X², Y², এর ওরিয়েন্টেশন হচ্ছে অ্যালং দ্য অ্যাক্সিস। হয়ে গেল, এটা হচ্ছে DX², Y², আর একটা হচ্ছে তোমার জেড অ্যাক্সিস বরাবর, আর একটা হচ্ছে তোমার জেড অ্যাক্সিস বরাবর। ঠিক আছে, এই জেড অ্যাক্সিস বরাবর যেটা, সেটা হচ্ছে তোমার DZ²। এবার হচ্ছে কেসটা যেটা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে লিগ্যান্ড যখন একটা পার্টিকুলার ওরিয়েন্টেশনে অ্যাপ্রোচ করবে না, লিগ্যান্ড যখন অ্যাপ্রোচ করবে, তখন তার সঙ্গে মেটালের সঙ্গে লিগ্যান্ডের যে ডাইরেক্ট ইন্টারাকশন, সেই ইন্টারাকশনের উপর বেস করে তোমার এই স্প্লিটিংটা ঘটে। এবার আর একটা জিনিস কি, মেটাল আয়নের চার্জ যত বেশি হবে, মেটাল আয়ন তো পজিটিভ চার্জ যত বেশি হবে, আর লিগ্যান্ডের পোলারাইজেবিলিটি যত বেশি হবে বা চার্জ যত বেশি হবে, তত ইন্টারাকশন ভালো হবে। আমরা জানি ইন্টারাকশন ভালো হবে, আর ইন্টারাকশন যত ভালো হবে, স্ট্রং হবে, তত তোমার এই স্প্লিটিংটা বাড়বে। ওকে, এই স্প্লিটিংয়ের গ্যাপটা তত বাড়বে। এই স্প্লিটিংয়ের গ্যাপটা যত বাড়া মানে হচ্ছে এই যে গ্যাপ বাড়া, এই গ্যাপ বাড়ার উপর ডিপেন্ড করে আমার এই ম্যাগনেটিজমের উপর প্রভাব পড়বে। ইভেন কি কে কতটা কালার দেবে, কোন রেঞ্জে দেবে, তার ল্যামডা ভ্যালুর উপর ডিপেন্ড করবে। ওকে, তো এই দুটো জিনিস আমাকে জানতে হবে। তাহলে দুটো জিনিস আমরা এখানে সিম্পল ব্যাপারটা কি না, স্প্লিটিংয়ের ইফেক্টটা দেখে নিলে হলো। ধরো একটা পার্টিকুলার, এবার কি এটা কিন্তু সবসময় কোনো লজিক নেই কিন্তু, যে পার্টিকুলার একটা লজিক জেনে নিলাম আর হয়ে গেলো, এটা নয় কিন্তু। মানে অনেক সময় দেখা যাবে যে পোলারাইজেবিলিটি যত ভালো হচ্ছে, পোলারাইজেবিলিটি আমরা এর আগে তো অর্গানিক কেমিস্ট্রিতে বা যে কোনো এমনি ফাজান্সের রুলে পড়েছি, যে একটা মেটাল আয়নের সঙ্গে একটা লিগেন্ডে যত মেটাল যত ছোটো হবে, মানে চার্জ ডেন্সিটি যত বাড়বে, আর একটা লিগেন্ড যত পোলারাইজেবিলিটি বাড়বে, তত কী হবে, কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। ওকে, স্ট্রং বন্ড তৈরি করে, এরকম টাইপের থিং। এক্ষেত্রে কিন্তু একটা কেসটা গল্পটা অন্যরকম। আমাকে একটা পিওরলি যেটা দেখা হয়েছে, একটা মেটাল নেওয়া হয়েছে, যে কোনো একটা মেটাল আয়ন নেওয়া হয়েছে। এই মেটাল আয়ন নেওয়ার পরে তোমার বিভিন্ন লিগেন্ডের সঙ্গে, এই মেটালের সঙ্গে লিগেন্ড চেঞ্জ করে আমরা কী করেছি, প্রথমে আমার বিভিন্ন কমপ্লেক্স বানানো হয়েছে। বানানোর পরে তোমার যেটা স্পেকট্রোস্কোপিক্যাল সিরিজ, মানে একটা স্পেকট্রোস্কোপিতে দেখা হয়েছে যে পার্টিকুলার ওই ইলেকট্রনকে একটা T2G ধরে নাও, একটা আমি টাইটেনিয়াম নিলাম, ঠিক আছে, টাইটেনিয়াম 2+, ঠিক আছে, টাইটেনিয়াম হচ্ছে তোমার 22 টাইটেনিয়াম 1 নিলাম আমি। ওকে, 22 টাইটেনিয়াম 3 নিলাম। টাইটেনিয়াম 3 নিলে D1 সিস্টেম হচ্ছে, টাইটেনিয়াম 3 নিলে D1 সিস্টেম হচ্ছে। টাইটেনিয়াম 3-তে মানে হচ্ছে D1 সিস্টেম, মানে হচ্ছে তোমার ডিতে একটা ইলেকট্রন। এবারে এই একটা ইলেকট্রনকে যখন আমি আয়োডিন দিয়ে আমি কমপ্লেক্স বানিয়েছি, টাইটেনিয়াম আয়োডাইড, আমি ধরে নিচ্ছি কিন্তু এটা আমার অ্যাজাম্পশন, তাহলে D1 সিস্টেম। এবার যখন D1 সিস্টেমটাকে আমি বাইরে থেকে এনার্জি দিয়ে এখান থেকে এখানে ইলেকট্রনটা জাম্প করবো, যে এনার্জি লাগছে, যখন আমি টাইটেনিয়াম ব্রোমাইড নেবো, তখন দেখবো এনার্জি কী লাগছে, ডিফারেন্স লাগছে। আবার যখন টাইটেনিয়াম SCN নেবো, তখন দেখবো এনার্জি আরও চেঞ্জ হচ্ছে। এই যে বিভিন্ন লিগেন্ড চেঞ্জ করে তার যে স্পেকট্রোকেমিক্যাল সিরিজে, মানে ইউভিতে দেখেছি যে কোন পার্টিকুলার ল্যামডাতে, কোন পার্টিকুলার ওয়েভলেংথে এই ইলেকট্রনটা হাই এনার্জি থেকে লোয়ার এনার্জিতে জাম্প করে তোমার যে এমিশন স্পেকট্রোস্কোপে দেখাচ্ছে, যে পার্টিকুলার ল্যামডাতে, যে ল্যামডাতে যে চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে তোমার স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। ওকে, তার মানে এবার দেখো, যত তোমার এই গ্যাপটা T2G আর E2G স্প্লিটিংয়ের গ্যাপটা যত বাড়বে, তত কী হবে, এনার্জি চেঞ্জ হচ্ছে না, এই হাই এনার্জি থেকে লোয়ার এনার্জি, যত এই এনার্জিটা গ্যাপটা বাড়ছে। এবার আমরা কি জানি, ডেল্টা E সমান H নিউ। এবার H নিউ মানে হচ্ছে তোমার
এসি বাই ল্যামডা, তার মানে হচ্ছে ডেল্টা ই প্রপোর্শনাল টু 1/λ, মানে যত গ্যাপ বাড়বে ল্যামডা তত কি হবে, ছোটো হবে। ক্লিয়ার? এবার যত গ্যাপটা কিসের উপর ডিপেন্ড করে, যত স্ট্রং বন্ড ফর্ম করবে মেটালের সঙ্গে ইন্টারাকশন লিগ্যান্ডে যত স্ট্রং হবে তত কী হবে, তত তোমার এই গ্যাপটা বাড়বে, আর গ্যাপটা বাড়লে পরে তত তোমার এনার্জি বাড়বে, মানে তত ল্যামডা ছোটো হবে। নিউয়ের সঙ্গে ল্যামডা ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, এটুকু দেখে নাও। এবার হচ্ছে এটা কোনো কিছু ছাড় রুল নেই। এই যে আমি বললাম যে একটা পার্টিকুলার মেটাল আয়ন নিয়ে বিভিন্ন লিগেন্ড চেঞ্জ করে আমরা দেখেছি, দেখার ফলে এই যে সিরিজটা বানানো হয়েছে, এই সিরিজটাকে বলছে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। মোটামুটি একটা মুখস্থ করে নাও, দেখে নাও। এখানে দেখো কার্বনিল নিউট্রাল, কিন্তু এ স্পেকট্রোকেমিক্যাল সিরিজে সবার উপরে, মানে এ যদি কোনো মেটালের সঙ্গে যদি বন্ড করে, তাহলে হচ্ছে এই যে T2 যে রিচি যে গ্যাপটা, এ ভাই সব থেকে বেশি হবে, প্রচুর স্ট্রং বন্ড করবে, সব থেকে বেশি হবে। ক্লিয়ার? আর যদি আয়োডিন বন্ড করে সব থেকে তোমার কম হবে। এবার এই জন্য এটাকে বলছে সায়ানাইড। এই দিকে এন্ডের দিকে ধরো আমি এতটা পর্যন্ত ধরে নিলাম, এই এন্ডের দিকে এইগুলোকে বলছে তোমার স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, আর এর নিচে এগুলোকে বলছে তোমার উইক ফিল্ড লিগ্যান্ড। এর হোয়াট ইজ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আর উইক ফিল্ড লিগ্যান্ড? কিছু না, একটা স্পেকট্রোকেমিক্যাল সিরিজের উপরের দিকে যেটা আছে এগুলোকে বলছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, আর তার নিচে এগুলোকে বলছে তোমার উইক ফিল্ড লিগ্যান্ড। এখন কেস হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হলেই বা কী হয়, উইক ফিল্ড লিগ্যান্ড হলেই বা কী হয়, বা এর সঙ্গে আমি আমার প্রপার্টির কী চেঞ্জ হবে। ওকে, একটা তো প্রপার্টি দেখলাম যে তোমার কী বলে স্পেকট্রোকেমিক্যালে কী চেঞ্জ হবে, স্পেকট্রোস্কোপিতে কী চেঞ্জ হবে না, হচ্ছে তোমার ল্যামডার চেঞ্জ হবে। যত গ্যাপ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হলে এই T2 যে রিজির মধ্যে গ্যাপ বেড়ে যাবে। ওকে, গ্যাপ বেড়ে গেলে তোমার কী হবে না, একটা ইলেকট্রন গ্যাপ বেড়ে গেলে তোমার ওই ল্যামডার চেঞ্জ হবে, ল্যামডার তোমার তত ছোটো হয়ে যাবে। ক্লিয়ার? এটা একটা গেল। আচ্ছা, আর এইটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে এই যে গ্যাপটা যত বাড়ছে না, এই যাই গ্যাপ বাড়ুক না কেন, এই যে দুটো গ্যাপটা, এই T2 যে রিজের গ্যাপেরটাকে বলো ডেল্টা ও, অক্টাইডাল, ওপর অক্টাইডাল, ডেল্টা ও। ঠিক আছে? এখন কেস হচ্ছে এই দুটো গ্যাপটাকে আর একটা দিয়ে মেজার করা হয় 10dq এনার্জি গ্যাপ। এটা হচ্ছে 10dq, এটাকে বলে CFSE। CFSE মানে হচ্ছে CFSE মানে হচ্ছে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। এখন নিচের দিকে এইটা হচ্ছে ব্যারি সেন্টার বলে, মানে এর উপরের দিকে গেলে সেটা হচ্ছে এনার্জি পজিটিভ, এর নিচের দিকে গেলে এনার্জি নেগেটিভ। এর এনার্জি যত কম হবে তত বেশি স্টেবল, যে কোনো মলিকুলার এনার্জি যত কম হবে তত বেশি স্টেবল। এবার ধরো একটা ইলেকট্রন D1, একটা মাত্র ইলেকট্রন যাবে, সে ডেফিনেটলি সব থেকে যে লোয়েস্ট এনার্জি সেখানে যাবে না, তাহলে এখানে যাবে। এখন যদি এই T2G আর EG যদি কমপ্লিট ফিল্ড থাকে বা হাফ ফিল্ড থাকে, মানে ধরো একটা করে সবের মধ্যে ইলেকট্রন রয়েছে বা সবের মধ্যে দুটো করে ইলেকট্রন রয়েছে, সেক্ষেত্রে টোটাল যে স্টেবিলাইজেশন এনার্জি সেটা হয়ে যাবে 0। যেমন দেখো এখানটা আমি আঁকি, যদি এটাকে আমি খুলে, সেটা হচ্ছে এই 3টে অরবিটাল আর এই হচ্ছে 2টো অরবিটাল, আর এই বরাবর হচ্ছে ব্যারি সেন্টার, মানে 0 এনার্জি। এখন 3টে ইলেকট্রন হচ্ছে 1, 2, 3টে T2Gতে, আর হচ্ছে 2টো হচ্ছে EGতে। তাহলে এবার টোটাল যদি 0 করতে হয়, এবার আমি কি বললাম, ব্যারি সেন্টারের নিচে হলে এনার্জি হচ্ছে নেগেটিভ, আর ব্যারি সেন্টারের উপরে হচ্ছে এনার্জি পজিটিভ। এবার ধরে নাও প্রত্যেকটা ইলেকট্রনের জন্য এই যত নেগেটিভ হচ্ছে মানে হচ্ছে স্টেবিলিটি পাচ্ছে, আর উপরে যাচ্ছে মানে হচ্ছে ডিস্টেবিলাইজ হচ্ছে। এবার দেখা গেলো একটা ইলেকট্রনের জন্য আমি ধরে নিচ্ছি যে এক্স অ্যামাউন্টের নেগেটিভ এনার্জি তোমার পাচ্ছে, সে স্টেবিলিটি পাচ্ছে এক্স অ্যামাউন্ট। তা 3টে নেগেটিভ জন্য কত হবে, 3x মাইনাস হবে কিন্তু এনার্জিটা, কারণ হচ্ছে ব্যারি সেন্টারটাকে যদি 0 ধরি ওর নিচের দিকে নামছে, মানে -3x, মানে এটা স্টেবিলিটি হচ্ছে। আর উপরের দিকে যাচ্ছে মানে হচ্ছে তোমার, আমি ধরছি এক একটার জন্য এনার্জি ওয়াই, তাহলে এক একটা ওয়াই পজিটিভ কিন্তু ওটা, তাহলে হচ্ছে তোমার তাহলে দুটো ইলেকট্রনের জন্য 2y। তাহলে সবসময় মাথায় রাখবে যে এই -3x আর +2y এইটা ভ্যালু কত, এই দুটো যোগ করলে সবসময় 0 হবে। ওকে, সবসময় 0 হবে। আর যদি আমি এই সাইনটাকে ইগনোর করি, তাহলে 3x + 2y এটাকে আমি ধরবো সবসময় কি 10dq, তখন দুটোর মধ্যে গ্যাপটা 10dq, এই গ্যাপটাকে 10dq বলা হয়। আর হচ্ছে এ যে পরিমাণ ডিস্টেবিলাইজ করবে এনার্জি স্টেবিলিটি দেবে, আর উপরে যে পরিমাণ ডিস্টেবিলাইজ করবে সেটা সমান হবে। এবার সেটা তাহলে ক্যালকুলেশন কী করে করবো, ক্যালকুলেশন কিছুই নেই ভাই। ধরো 5টা ইলেকট্রন, আমি এবার ভাঙবো না, 10টাকে আমি এমন করে ভাঙবো যাতে করে আমার এই দুটো যোগফল পজিটিভ বা নেগেটিভ যোগ করে 0 হয়ে যায়। 10dq, এই ডেল্টা ও মানে এটাকে 10dq হলো, দুটো গ্যাপটাকে 10dq। ভাঙো 10টাকে কেমন করে ভাঙবে দেখো। ওকে, সেটা হচ্ছে তোমার এরকম করে ভাঙে। আমি 3টে ইলেকট্রন, নিচের ক্যাপাসিটি কত, 3টে, আর উপরের ক্যাপাসিটি 2টো, হাফ ফিল্ড যদি থাকে, আর ফুল ফিল্ড থাকলে এটা 6 আর ওটা 4। আমি 3টে দিয়ে ধরি, আমি 3টেকে তাহলে এমন করে সাজাবো যাতে করে 0-র নিচে এই 3টে যোগফল আর এই দুটো যোগফল সমান হয়। ঠিক আছে না?
এই -3x আর +2y সমান 0 হবে। তার মানে দাঁড়াচ্ছে কি 3x সমান হচ্ছে 2y। ওকে, মিটে গেল। দেখো এবার এই প্রত্যেকটা দেখো ইলেকট্রন যদি আমি 4 করে ধরি, তার নিচের x সমান যদি 4 ধরি, দেখো 4 × 3 সমান হচ্ছে 12, আর উপরটা যদি আমি 6 ধরি তাহলে 6 × 2 সমান হচ্ছে 12। তাহলে নিচে যদি একটা ইলেকট্রন যায় সেটা হবে তোমার 4dq, আর উপরে যদি একটা ইলেকট্রন যায় সেটা হবে তোমার 6dq। এই হচ্ছে ফান্ডা। ক্লিয়ার? এবার হচ্ছে তোর যদি দেখো, এবার আমি আরেকটা জিনিস এখানে বোঝার বিষয় রয়েছে, সেটা হচ্ছে হাই স্পিন কি লো স্পিন কি। হাই স্পিন, আর এই ধরো এটা হচ্ছে তোমার T2G মানে 3টে অরবিটাল, এটা হচ্ছে তোমার EG। এখন কেস হচ্ছে যদি আমি 3টে ইলেকট্রন হয়, তো 3টে ইলেকট্রন তো কম্পালসারিলি ভাই এর বেশি তো হবে না, প্রথম 3টে তো এখানে যেতে হবে, কারণ এটা লোয়ার এনার্জি না। এরপরে যদি আমি 4 নাম্বার একটা ইলেকট্রনকে আমি অ্যাড করতে চাই, এর কাছে অপশন রয়েছে। 1 নাম্বার অপশন এ হচ্ছে ইজিতে যেতে পারে, অথবা কি করতে পারে এই T2G যে কোনো একটা অরবিটালে এই অরবিটালে পেয়ার করতে পারে। যেই পেয়ার করবে, এই যে পেয়ার করাটাকে আমি বলবো কি পেয়ারিং এনার্জি। যে পেয়ার ও করতে যাবে না, একটা পার্টিকুলার অরবিটালে দুটো ইলেকট্রনও সহজে যেতে যাবে না, কারণ গেলে আমরা জানি কি একটা ইলেকট্রনিক দুটো ইলেকট্রন তো ইলেকট্রনিক একটা তো রিপালশন একটা থাকবে। তাহলে এই রিপালশনের জন্য এ চেষ্টা করবে কোথায় যাবার না, হচ্ছে তোমার উপরে যাবার। কিন্তু উপরে যেতে গেলে কী করতে হচ্ছে, ডিস্টেবিলাইজ হতে হচ্ছে, কারণ উপরে আমার এর তো পজিটিভ এনার্জি, উপরে এনার্জি মানে এই ব্যারিসেন্টার থেকে উপরে আমার পজিটিভ এনার্জি, আর নিচে এলে নেগেটিভ এনার্জি। এবার এর নেগেটিভ এনার্জিতে এর থাকতে গেলে এর অসুবিধাটা কোথায়, নাকি পেয়ার করতে হচ্ছে। আর উপরে যেতে গেলে কী হচ্ছে, একে এই পরিমাণ এনার্জি কী হচ্ছে, ডিস্টেবিলাইজ করছে। তাহলে এই নিচে থেকে উপরে যে যাওয়া, এই যে নিচে থেকে উপরের গ্যাপটা, এই গ্যাপটাকে আমি কী বলছি, ডেল্টা ও, তাই তো, ডেল্টা ও অথবা তোমার 10dq। এই 10dq মানে এইখান থেকে একে যেতে গেলে 10dq পরিমাণ এনার্জি একে নিতে হবে। অথবা যদি এখানে থাকতে যায়, এর একটা অসুবিধা কি, নাকি একে এক্সট্রা একটা পেয়ারিং এনার্জি দিতে হচ্ছে, মানে যেহেতু পেয়ার করতে হচ্ছে। তাহলে এখানে একটা অসুবিধা রয়েছে, সেটা অসুবিধাটা হচ্ছে তোমার পেয়ারিং এনার্জি। আর এখান থেকে উপরে যেতে গেলে আবার একটা অসুবিধা রয়েছে, সেটা হচ্ছে তোমার এর এনার্জি ডিফারেন্স হয়ে যাচ্ছে ডেল্টা ও বা 10dq ডিফারেন্স হচ্ছে এনার্জি। এখন আমাকে বোঝাও যে এই যে 10 ডেল্টা ওটা যদি এটা যদি প্রচণ্ড বেশি হয়, ধরো এই গ্যাপটা অনেকটা বেশি হলো, ওকে, আর একটা কেস এরকম দাঁড়ালো যে গ্যাপটা প্রচুর কম হলো, আর একটা কেস দাঁড়ালো এরকম যে গ্যাপটা একটা এভারেজ গ্যাপ হলো, ঠিকঠাক গ্যাপ হলো। এবার দেখো পেয়ারিং এনার্জির ক্ষেত্রে পেয়ারিং এনার্জিতে অনেক রকম কন্ট্রিবিউশন রয়েছে এর এনার্জিতে, ক্যালকুলেশনে পেয়ারিং এনার্জির ক্যালকুলেশনের অনেক রকম কন্ট্রিবিউশন রয়েছে, কিন্তু সব থেকে মেজর যে ফ্যাক্টর সেটা কি না, ইলেকট্রন রিপালশন। ঠিক আছে, মেজর ফ্যাক্টরটা হচ্ছে ইলেকট্রন রিপালশন। এটা বাদ দিলে লিগেন্ডের উপর ভ্যারি করে, মেটাল আয়নের উপর ভ্যারি করে, মেটাল আয়নের চার্জের উপর পেয়ারিং এনার্জি ভ্যারি করে, মানে যত চার্জ বেশি হবে মেটাল আয়নের তত পেয়ারিং এনার্জি বেশি হবে, কিন্তু ওর যে ফ্যাক্টরটা একটু কম। সব থেকে বেশি ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে ইলেকট্রন রিপালশন ফ্যাক্টর। কিন্তু যখন আমি একটা স্ট্রং ফিল্ড লিগেন্ড দেবো বা মেটাল আয়নের চার্জ বাড়াবো, সঙ্গে সঙ্গে কী হয়ে যাবে, এই T2G আর ইজির গ্যাপটা কিন্তু প্রচণ্ড বেড়ে যাবে। মানে এই যে আমি এটাকে ডেল্টা ড্যাশ ও ধরছি, আর এইটাকে আমি ডেল্টা ও ধরছি, ওকে। যে আমি লিগেন্ড চেঞ্জ করব, সাপোজ আমি একটা সিম্পল D4 সিস্টেম একটা নিই। D4 সিস্টেম মানে হচ্ছে তোমার 24 ক্রোমিয়াম না, ক্রোমিয়াম 2+ নিচ্ছি আমি, ক্রোমিয়াম 2+, ধরো ক্রোমিয়াম 2+ মেটাল আয়ন। এবার এর সঙ্গে যদি আমি ক্রোমিয়াম আয়োডাইড যদি নিই, আর ক্রোমিয়াম যদি আমি সায়ানাইড নিই, তো দুটো ক্ষেত্রে আমি লিগেন্ড চেঞ্জ করলে পেয়ারিং এনার্জি ডেফিনেটলি চেঞ্জ হবে, কিন্তু তার যে কন্ট্রিবিউশন, লিগেন্ডের যে কন্ট্রিবিউশন উইথ পেয়ারিং এনার্জি, তার থেকে এই যে তোমার T2G আর ইজি গ্যাপটা হিউজ চেঞ্জ হবে। ঠিক আছে না, প্রথম ক্ষেত্রে T2G মানে ক্রোমিয়াম আয়োডাইডের ক্ষেত্রে T2G আর ইজি যদি ডেল্টা ও হয়, তার ক্রোমিয়াম সায়ানাইডের ক্ষেত্রে হচ্ছে ডেল্টা ও ড্যাশ। এখন আমাকে বলো যে এই ইলেকট্রনটা তোমার আরামসে এই ইলেকট্রন যে 4 নাম্বার যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটার ক্ষেত্রে দুটো রাস্তা, এক হচ্ছে তোমার T2Gতে এরকম করে পেয়ার করা, অথবা হচ্ছে তোমার ইজিতে গিয়ে সিঙ্গেল আনপেয়ার্ড হিসেবে থাকা, দুটো রাস্তা। এবার যদি এই যে গ্যাপটা যদি বড় হয়ে যায় ভাই, তখন আর এই জাম্প করে উপরে আর যেতে যাবে না, ও চাইবে ভাই মাস্ট আমি এর সঙ্গে কী করবো, পেয়ার করে থাকবো। আমি অত গ্যাপে আমি আর হাই জাম্প আমি আর মারতে পারছি না, আমি নিচে গ্যাপে করে থাকবো। এখন যদি গ্যাপটা যদি কম হয়, সেক্ষেত্রে ও কিন্তু আর ও ভাববে ইলেকট্রনিক রিপালশন এর সঙ্গে একই রুমের থেকে খিচখিচ করার থেকে ভাই আমি উপরে চলে যাই, উপরে গিয়ে মাস্ট থাকে। তারপরে একটা হোস্টেল ধরে নাও না, একটা হোস্টেল ধরো, গ্রাউন্ড ফ্লোরে 3টে রুম আছে, আর হচ্ছে তোমার মাঝে আর হচ্ছে 6 তলাতে রুম আছে। গ্রাউন্ড ফ্লোরে 3টে রুম রয়েছে,
আর হচ্ছে রুম আছে কোনো 6 নাম্বার তলায়, আর কোনো লিফট ফিট কিছু নেই। এবং 6 তলায় ফাঁকা আছে, 6 তলায় গেলে তোমাকে সিঁড়ি দিয়ে উঠতে হলে পরে তুমি একা থাকতে পারবে। আর এই যদি গ্রাউন্ড ফ্লোরে তোমাকে থাকতে হয় কারোর সঙ্গে পেয়ার করতে হবে। তো ভাই 6 তলা ওটা সম্ভব নয় না আর ডেলি, তো আমাকে কী করতে হবে, গ্রাউন্ড ফ্লোরে আমি পেয়ার করে থাকবো। আর যদি কোশ্চেনটা এরকম হয় যে আমি চলো গ্রাউন্ড ফ্লোরে পেয়ার করা থাকার থেকে আমার 2 তলায় খালি আছে, তখন আমরা কেউই কিন্তু গ্রাউন্ড ফ্লোরে পেয়ারে থাকবো না, আমরা সবাই কী করে 2 তলায় চলে যাবো। ক্লিয়ার? এবার 2 তলাতে না হয়ে যদি রুমটা হলো দেখালো 4 তলায়, 4 তলায় যদি রুম হয়, আমরা কিন্তু তখন এবার ভাবনা চিন্তার স্তরে পড়ে যাব যে 4 তলা কি 3 তলায় যদি হয়, 3 তলাতেও ভাবনা চিন্তার স্তরে পড়ে যাব, আমি উপরে যাব কি নিচে আসবো। তখন ডিপেন্ড করে আমার ফিটনেসের উপর। আমি যদি দেখো একটু মোটা সোটা হেলদি হয়ে গেলাম, তাহলে আমি বললাম ভাই ও 3 তলায় লিফট নেই, ও ডেলি ওঠা যাবে না, 2বার খেতে নামবো গ্রাউন্ডে ডাইনিংয়ে, 2বার হোস্টেল যাবো, ও 4-5 বার ওঠা নামা করতে হবে, 3 তলায় হবে না আমার দ্বারাই, আমি এখানে পেয়ার করে যাই, নিচে গ্রাউন্ডে কী করবো, পেয়ার করে যাবো। আর যদি আমি যদি একটু জিম টিম করা লোক হই, যদি একটু ফিট থাকে আমার শরীর, আর আমার নিজেরও যদি এটাকে ফিটনেস হিসেবে কাউন্ট করি যে সিঁড়ি বেয়ে উঠলে পরে আমি বেশ আরও বেশি ফিট হয়ে যাবো, সো ইটস বেটার টু রিমেন ওভার দেয়ার, তাহলে এখানে আমার এটার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে? তাহলে সেখানে কি কখনো টেম্পারেচার বাড়লে হালকা, এবার এ তো ভাই এ এনার্জি, এই গ্যাপটা কি এনার্জি গ্যাপ, আর এনার্জি নাথিং বাট এ টেম্পারেচার না, যে টেম্পারেচার ডিপেন্ডেন্ট। যখন আমি টেম্পারেচার একটু বাড়াবো, সে আমার রুম টেম্পারেচার থেকে একটু এদিক ওদিক করলাম, ঠিক আছে, 60 ডিগ্রি টেম্পারেচার করলাম কি 20 ডিগ্রি টেম্পারেচার করে দিলাম, কখনো কমিয়ে 15 ডিগ্রি করে দিলাম, এই টেম্পারেচারের আপ ডাউন করা মানেই তখন কী হয়ে যাবে, এ বস কখনো হাই স্পিন হয়ে যাবে, কখনো তোমার লো স্পিন হয়ে যাবে। ঠিক আছে? মানে তাহলে তিনটে ফ্যাক্টর আমার একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখতে পাচ্ছি, তিনটে ম্যাটার। একটা হচ্ছে যখন তোমার এই দুটোর মধ্যে ইজি আর T2Gর মধ্যে গ্যাপ প্রচুর বেশি হয়ে যাবে, যখন প্রচুর স্ট্রং ফিল্ড লিগেন্ড হবে, তখন এ ভাইয়ের কী করবে, মানে 6 তলা আর 1 তলার গল্প, তখন এ সবসময় কী করবে, পেয়ার করে থাকার চেষ্টা করবে। যখন গ্যাপটা প্রচুর কম হবে, তখন এ সবসময় আনপেয়ার্ড হিসাবে থাকতে হবে। যদি পেয়ার করে থাকে এটাকে বল লো স্পিন, যদি আনপেয়ার করার টেন্ডেন্সি থাকে তখন তাকে বলো আমি হাই স্পিন। ঠিক আছে? আর একটা আমি নতুন ক্রিয়েট করলাম, করলাম যেটা, সেটা হচ্ছে তোমার টেম্পারেচার ডিপেন্ডেন্ট। মানে ও মানে এমন একটা রিজনে পড়ে আসে যাতে করে এই পেয়ার করলে পরে যে পরিমাণ ডিস্টেবিলাইজ হচ্ছে, আর আনপেয়ার্ড অবস্থায় যে পরিমাণ ডিস্টেবিলাইজ হচ্ছে, আর পেয়ার করলে যে পরিমাণ স্টেবিলিটি পাচ্ছে, ওটা হচ্ছে একদম ওই খুব ক্লোজ আর কি। সেক্ষেত্রে কখনো একটু টেম্পারেচার হিট করলে পারে ও হাই স্পিনে থাকবে, একটু ঠান্ডা করলেও লো স্পিনে থাকবে। ঠিক আছে? এটা একটা সিচুয়েশন। এই যে হাই স্পিন আর লো স্পিনে যে হালকা একটু চেঞ্জ করলে, টেম্পারেচার চেঞ্জ করলে তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে, সেইটাকে বলা হয় স্পিন ক্রস ওভার রিজিয়ান বা কমপ্লেক্স, যে কমপ্লেক্সে হয় আর কি। সব কমপ্লেক্সে হবে না, কারণ আমি আগে বললাম যে একটা পার্টিকুলার মেটাল আয়নের লিগেন্ডের উপর ডিপেন্ড করছে ওটা। ঠিক আছে? ধরো এই একটা কীভাবে বোঝায় এটাকে আমি, ধরো কিছু কমপ্লেক্স এইখানে পার্টিকুলার জায়গাতে রয়েছে তোমার লো স্পিন, আর এইখানটা রয়েছে তোমার হাই স্পিন এই এনার্জিতে। আর কিছু কমপ্লেক্স রয়েছে যে তোমার এই রিজিয়ানের বাইরে, মানে সিএফএসি ভ্যালু বলছে এটা যদি সিএফএসি স্টেবিলাইজেশন এনার্জি ভার্সেস কিছু একটা বটে, এটা ম্যাগনেটিজম বা কিছু স্পিন ধরো প্লট করে, যদি এইখানে কিছু কমপ্লেক্স পড়ে যায়, তারা হচ্ছে টেম্পারেচার কিছু একটা হবে, এটা ভাই প্লটিংটা একজাক্টলি আমার মনে পড়ছে না, আমি করতেও পারছি না ঠিকঠাক। যদি কিছু হয় যে এরকম রিজিয়ানে, সে হচ্ছে, আরে ছাড়ো ইয়ার গ্রাফটা, চলো বুঝে গেছো, আমি আই থিঙ্ক কি বুঝে গেছো তোমরা, যে এমন একটা রিজিয়ানে পার্টিকুলার এই গ্যাপটা এমন একটা রিজিয়ানে হবে যেখানে তোমার এই ডেল্টা ও আর পেয়ারিং এনার্জি দুটো অ্যাপ্রক্সিমেটলি সমান, মানে কাছাকাছি আর কি। সেক্ষেত্রে টেম্পারেচার উইল কাম ইন টু দ্য ফ্যাক্টর, কি একটু হিট করলে সে হাই স্পিন দেখাবে, একটু করলে লো স্পিন দেখাবে। আর যদি এই গ্যাপটা যদি প্রচুর বেশি হয়, তাহলে ডেফিনেটলি কী হবে, ডেল্টা ও যদি প্রচুর বেশি হয় কার থেকে, পেয়ারিং এনার্জি থেকে, সে অলওয়েজ কী করবে, পেয়ার করে থাকবে, তার মানে হচ্ছে তোমার লো স্পিন কমপ্লেক্স ফর্ম করবে। আর যদি ডেল্টা ওটা যদি কম হয়, ঠিক আছে না, ওই 1 তলা 2 তলার গল্প আর কি, যদি ডেল্টা ও যদি কম হয় কার থেকে, পেয়ারিং এনার্জি থেকে, তাহলে জাহির সি বাত এরকম কি লো হাই স্পিনে থাকবে, মানে আনপেয়ার্ড করে থাকবে, সবসময় চলে যাবে ভাই 2 তলাতে। 1 তলাতে কেউ রুমমেট নিয়ে থাকবে না, 2 তলাতে মস্ত একা একা থাকবে। ওকে? আর ক্ষেত্রে যদি এমন হয় যে দুটোর এনার্জি অ্যাপ্রক্সিমেটলি সমান, মানে সেক্ষেত্রে আমাকে আরও ফ্যাক্টর ফিল্ডে নিয়ে আসতে হবে, সেটা কি না টেম্পারেচার ফ্যাক্টর। ক্লিয়ার? আচ্ছা, এবার আর একটা জিনিস যেটা আমার বলার এই বিষয়ে, সেটা হচ্ছে হোয়াট ইজ ম্যাগনেটিজম। ম্যাগনেটিজম হচ্ছে ভাই যত নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে একটা ডি অরবিটালে ক্রিস্টাল অবস্থায়, যতগুলো নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে,
সেই আনপেয়ার্ড ইলেকট্রন তার ম্যাগনেটিজমে কী করবে, কন্ট্রিবিউট করবে। আর মিউ এটাকে বলা হয় স্পিন অনলি ভ্যালু। হ্যাঁ, মিউ স্পিন অনলি ভ্যালু হচ্ছে √n × n+2 বিএম। বিএম হচ্ছে বোর ম্যাগনেটন। ওকে, √n × n+2 বোর ম্যাগনেটন। এবার এনটা কি না, এন সমান হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। ক্লিয়ার? এবার ধরো ধরো এটা 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 তো তোমার T4 সিস্টেম, সরি D4 সিস্টেম। হ্যাঁ, মানে ক্রোমিয়াম 2+ ধরে নিলাম আমি। তাহলে এক্ষেত্রে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কটা, দুটো। তাহলে সেক্ষেত্রে মিউ স্পিন কত হবে, এই 2.78 কাছাকাছি কিছু একটা হবে। কারণ এটা আমি জ্বরটা সবসময় মাথায় রাখবে, এইরকম করে রুট ফুট করার দরকার নেই। দেখবে অপশন এমন থাকবে না যে তুমি দেখলেই বুঝতে পেরে যাবে, মানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কাউন্ট করলে তোমাকে আর এর রুট করে ক্যালকুলেশন করতে হবে না, ঠিক আছে না? কারণ দুটো আনপেয়ার্ড ইলেকট্রন দেখে নাও, এ দেখো 2 + 2 4, 4 2 8। 8 মানে কি, √8 মানে হচ্ছে √9 থেকে কম। √9 হলো 3 হতো, তাহলে 3 থেকে একটুখানি কম হবে। 3 থেকে একটুখানি কম মানে 2.8 কি 2.9 এরকম কিছু একটা ডেটা থাকবে ওখানে। ক্লিয়ার? সবসময় যত নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন হবে ও তার থেকে তার পরের ডিজিট থেকে একটুখানি কম হবে সবসময়। মানে নাম্বার অফ ইলেকট্রন যদি একটা থাকে, নাম্বার আনপেয়ার্ড ইলেকট্রন যদি একটা থাকে, ওকে, n সমান যদি 1 হয় তাহলে এই 1.73 বা 74 কিছু একটা হয়। যদি n সমান 5 হয় তাহলে তুমি জানবে এ হবে 5.9। ওকে, n সমান যদি তোমার 3 হয় তাহলে জানবে তুমি 3.8 কি 3.9 এর আশেপাশে এরকম হবে আর কি। ক্লিয়ার? অত ওই ক্যালকুলেশন করার দরকার নেই এরকম করে। তো এ তো বোর ম্যাগনেটন চলে গেল। আচ্ছা হ্যাঁ, এখন আমি এবার এখানেই চলে আসি, আমি আমার পুরোনো কোশ্চেনে চলে আসি। আর একটা জিনিস মাথায় রাখবে সেটা হচ্ছে যে যত আমরা জানি কি একটা ভাই মেটাল আয়নের চার্জ যত বাড়বে, মেটাল আয়ন যত চার্জ বাড়বে, এ তো লিগেন্ডকে তো তত বেশি স্ট্রংলি অ্যাট্রাক্ট করবে। আর তত বেশি যদি স্ট্রংলি অ্যাট্রাক্ট করবে, চার্জটা থাকে কোথায়, পজিটিভ চার্জ থাকছে, মানে অ্যারাইজ করছে কোথা থেকে, বিকজ অফ নাম্বার অফ প্রোটন না। এবারে যতগুলো নাম্বার অফ প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন তো বাইরে থাকে না, তত ইলেকট্রন বাইরে থাকে। এই নেগেটিভ পজিটিভ চার্জটা নিউট্রালাইজ হয়, যখন তোমার চার্জ থাকে না। এখন যখন আমি ইলেকট্রন এখান থেকে বার করে নেবো, তখন বাইরে যে পজিটিভ চার্জটা আসে, ওই পজিটিভ চার্জটা কী করবে, লিগেন্ডের যে নেগেটিভ চার্জ বা লিগেন্ডের যে লোন পেয়ার, সেটাকে স্ট্রংলি কী করে অ্যাট্রাক্ট করবে নিজের দিকে। এবারে এই অ্যাট্রাক্ট করতে গিয়ে কী করতে হবে, বাইরে তো ইলেকট্রন ক্লাউড রয়েছে। এরকম তো নয় যে ইলেকট্রন এরকম একটা করে দেখতে পাচ্ছে, আরে ফাঁক দিয়ে চলে গেলো, এরকম নয়। একটা ইলেকট্রন ক্লাউড রয়েছে। এবার ওই ইলেকট্রন ক্লাউড ভেদ করে ওকে মেটালের সঙ্গে বন্ড করতে হলে কী করতে হবে, ওই যে ইন্টারাকশন হবে ইলেকট্রনের সঙ্গে, এই লিগেন্ডের যে ইলেকট্রন ক্লাউড আর এই মেটালের যে ইলেকট্রন ক্লাউড, এই ক্লাউডের সঙ্গে যত স্ট্রংলি ইন্টারাকশন হবে তত বেশি তোমার এই কী হবে, ডি অরবিটালের স্প্লিটিংটা তত বেশি স্ট্রং হবে। আর তত বেশি স্ট্রং হওয়া মানেই তত বেশি লো স্পিনে দিকে যাবে। আবার সেই আগে গল্প চলে আসছে সেই পেয়ারিং এনার্জি, তত বেশি ইন্টারাকশন স্ট্রং হবে তত বেশি তোমার লো স্পিনে যাবে। ওকে, তত বেশি লো স্পিন। তাহলে ডি অরবিটালের দুটো অপশন ছিল, ওটা তোমার D4 ক্ষেত্রে দুটো অপশন ছিল, চারটে আনপেয়ার্ড হয়ে থাকতে পারতো, অথবা তোমার ইজিতে আর গেল না, তোমার গেল কি T2G-তে এরকম করে পেয়ার হয়ে থাকলো। এবার T2G-তে যদি পেয়ার করে থাকে তাহলে ক্ষেত্রে হবে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন সমান 2, এর হচ্ছে তোমার ম্যাগনেটিজম হবে তোমার ওই কত হচ্ছে 2 2 4 2 8 না, তাহলে 2.9 কি 2.8 কি 2.73 সামথিং লাইক দ্যাট, 2.7 উপর হতে হবে এত বিএম। ঠিক আছে, এবার যদি দেখা গেল যে আমি এমন একটা লিগেন্ড ইউজ করলাম যে লিগেন্ডটা যে উইক ফিল্ড লিগেন্ড, মানে এই T2G আর ইজির গ্যাপটাকে, মানে স্ট্রং ফিল্ড লিগেন্ড, মানে T2G আর ইজি গ্যাপটা যেখানে ছিল সেখান থেকে তোমার আরও গ্যাপটাকে বাড়িয়ে দেবে। সেটা যদি বাড়িয়ে দেয় তাহলে গোলমাল হয়ে যাচ্ছে আবার কিন্তু। হ্যাঁ, যদি গ্যাপটা বেড়ে যায় সেক্ষেত্রে তোমার কী হবে, স্ট্রং ফিল্ড লিগেন্ডের ক্ষেত্রে লো স্পিন কমপ্লেক্স ফর্ম করবে। আর যদি তোমার দেখালো উইক ফিল্ড লিগেন্ড হয়, মানে T2G আর ইজির গ্যাপটা যদি কাছে থাকে খুব, সেক্ষেত্রে কী করবে, প্যারিং এনার্জি থেকে এটা কম হয়ে গেল, তাহলে কী হবে, ইলেকট্রনটা তোমার উপরের দিকে যাবে। এর উপরে চলে গেলে ইজিতে যদি চলে যায় ইলেকট্রনটা, তো সেক্ষেত্রে কী হচ্ছে, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কটা দাঁড়াচ্ছে, 3টের একটা 4টে। আর সেক্ষেত্রে তোমার 4.9-এর কাছে 4.9 কি 8 কিছু একটা হবে, এত বোর ম্যাগনেটন হবে তোমার কি ম্যাগনেটিজম। তাহলে আরামসে দেখতে পাচ্ছি আমরা দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। একটা হচ্ছে এই স্পেকট্রোকেমিক্যাল সিরিজ, যেটা আমি প্রথমে দেখালাম, যে স্পেকট্রোকেমিক্যাল সিরিজে তোমার এই যে সিরিজটা রয়েছে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ, এখানে যে লিগেন্ডের সঙ্গে কমপ্লেক্সটা ফর্ম করছে সেই লিগেন্ডের অবস্থান কোথায়। যদি লিগেন্ডটা তোমার কার্বনিল হয় বা সায়ানাইড হয় বা NH3, এগুলো যদি লিগেন্ড হয়, তাই সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে তোমার এই T2G আর ইজি গ্যাপটা প্রচুর বেড়ে যাবে। আর বেড়ে যাওয়ার ফলে তোমার লো স্পিন কমপ্লেক্স ফর্ম করবে। ওকে, আর যদি কেসটা আবার আর একটা হয়, এটা তো লিগেন্ডের সিরিজ গেল, আর একটা হচ্ছে মেটালায়নের ক্ষেত্রে কী হবে, চার্জ যত বাড়বে বা সাইজ যত ছোটো হবে, যত চার্জ বাড়বে তত T2G আর ইজি গ্যাপটা বাড়বে, আর চার্জ যত কমবে তত T2G আর ইজির গ্যাপটা কমবে। এবার ঠিক আছে, এই দুটো ফ্যাক্টর হয়ে গেলে পরে আমার
ম্যাগনেটিজমের গল্প আমার ঘুরে যাচ্ছে। নট অনলি ম্যাগনেটিজমের গল্প ঘটাচ্ছে, বাট অলসো যেটা ঘটাচ্ছে সেটা হচ্ছে যে এবার যত গ্যাপ বাড়বে, সিম্পল সি ব্যাপার না ভাই, যত গ্যাপ বাড়বে তত মধ্যে এনার্জি গ্যাপ, তো এটা এনার্জি গ্যাপ বাড়া মানে হচ্ছে ল্যামডা তত কী হবে, ছোটো হবে, তাই না? তার কারণ হচ্ছে ই ল্যামডার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। এনার্জি গ্যাপ যত বাড়বে ল্যামডা তত ছোটো হবে, এটা একটা ফ্যাক্টর গেল। আর হচ্ছে তোমার তত লো স্পিন কমপ্লেক্স ফর্ম করবে, আর তত তোমার কী হবে, ম্যাগনেটিজমে এফেক্ট পড়বে। ক্লিয়ার? এবার আমরা চলে আসি এই যে দুটো, এই প্রথম দুটো অ্যান্সার আমি প্রথমে বলে দিয়েছি, এটা খুব সোজা ছিল। দ্বিতীয়টা দেখো এবার আমরা যতদূর থিওরি নলেজ গেইন করলাম তার মধ্যে এক্সপ্লেনেশন চলে আসবে। কী বলছে, দ্য কারেক্ট অর্ডার অফ ওয়েভলেংথ অফ লাইট অ্যাবজর্বড বাই দ্য ফলোয়িং কমপ্লেক্স। ভাই অ্যাবজর্ব কেন করবে, অ্যাবজর্ব কখন করবে না, এই T2G থেকে ইজিতে একটা ইলেকট্রনকে জাম্প করতে গেলে যে পরিমাণ এনার্জি দিতে হবে সেই পরিমাণ এনার্জিতে অ্যাবজর্ব করবে না। তাহলে আমাকে ভেবে বলো এবার, যত এনার্জি এই যে গ্যাপটা যত বাড়বে তত কী হবে, বেশি এনার্জি অ্যাবজর্ব করবে, তার মানে কম ল্যামডা হবে। ল্যামডা এবার আমাকে দেখবো কিসের উপর দিয়েছে ভ্যারিয়েশনটা, ল্যামডা দিয়েছে না এনার্জি দিয়েছে, দি নাম্বার ওয়েভলেংথ দিয়েছে, ওয়েভলেংথ অফ লাইট অ্যাবজর্ব, হ্যাঁ, দি কারেক্ট অর্ডার অফ ওয়েভলেংথ, মানে অর্ডার মানে এবার বড়ো, বেশি ওয়েভলেংথ মানে কম এনার্জি। এবার আমাকে সিম্পল স্যার দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এক তো লিগেন্ডের ফ্যাক্টর আর এক নম্বর হচ্ছে তোমার মেটাল আয়নের ফ্যাক্টর। সবার আগে আমি মেটাল আয়ন দেখে নেবো। এখানে দেখো কপার 2+, এটা কপার 2, এটা হচ্ছে টাইটানিয়াম 3, এটা হচ্ছে তোমার কোবাল্ট 3, আর এটা হচ্ছে তোমার 3-, এটা 6টা CN- আছে, মানে এটা হচ্ছে কোবাল্ট 3। ঠিক আছে, তাহলে এইখানটা হচ্ছে তোমার কপার 2 আর বাকি হচ্ছে 3টে 3। এই বাকি যে 3টে 3+, তার মধ্যে দেখো দেখো সায়ানাইড হচ্ছে স্ট্রং ফিল্ড লিগেন্ড। সায়ানাইড যদি সব থেকে স্ট্রং ফিল্ড লিগেন্ড হয়, কারণ স্পেকট্রোকেমিক্যাল সিরিজ দেখে নাও একবার, আমি ওটা প্রথমে দেখিয়ে বলেছিলাম। দেখো স্পেকট্রোকেমিক্যাল সিরিজে সায়ানাইড হচ্ছে এখানটায়, ঠিক আছে, এখানে সায়ানাইড, আর বাকি কী কী এক্সাম্পল দিয়েছে, ওয়াটার দিয়েছে আর অ্যামোনিয়া দিয়েছে। সিম্পল দেখো একবার, কাঁ গায়া ওয়াটার অ্যামোনিয়া কোথায়, অ্যামোনিয়া এখানে, ওয়াটার এর থেকে কম, তাহলে স্ট্রং ফিল্ড লিগেন্ড কি সায়ানাইড। তো সায়ানাইড যদি স্ট্রং ফিল্ড লিগেন্ড হয় তাহলে সব থেকে বেশি কী করবে, এই T2G এর ইজি স্প্লিটিং বেশি কে করবে না এখানে, কারণ এই অ্যামোনিয়া এখানেও কোবাল্ট 3, এখানেও কোবাল্ট 3, দুটোর মেটাল আয়নের চার্জ সেম, শুধুমাত্র লিগেন্ডের স্ট্রং ফিল্ড লিগেন্ড হচ্ছে সায়ানাইড বেশি অ্যামোনিয়া থেকে। তাহলে সব থেকে ডিফারেন্স হবে, সব থেকে এনার্জি গ্যাপ বেশি হবে T2G এর ইজি কার ক্ষেত্রে না কোবাল্ট সায়ানাইডের ক্ষেত্রে। তাহলে যদি এনার্জি গ্যাপ বেশি হয় তাহলে ল্যামডা কী হবে, সব থেকে ছোটো হবে। তাহলে সব থেকে ছোটো ল্যামডা মানে বি সব থেকে, তাহলে কী হবে সবার আগে, সব দেখো লেস দেন, সব থেকে বি লেস হচ্ছে কোনটা, এটা একটা এক্সাম্পল আছে, এটা একটা আছে, মানে 1 and 2 মে বি দ্য, মানে একটা পসিবিলিটিস আর কি, মানে বি সবার থেকে ছোটো, ঠিক আছে না। এবার নেক্সট যায়, এটা টাইটানিয়াম 3+, এটা হচ্ছে 2+, তাহলে 2+ যদি হয় এর চার্জও কম সব থেকে, আর তারপরে তোমার এটা ওয়াটার নিউট্রাল, এর স্পেকট্রোকেমিক্যাল সিরিজের নিচের দিকে রয়েছে, তাহলে এই চার্জ যদি সব থেকে কম হয় তাহলে আমি কী বলেছি যে চার্জ যত কম হবে তত T2G এর ইজি গ্যাপটা কী হবে, কমবে। তাহলে গ্যাপ যদি সব থেকে কমে, সব থেকে যদি কম গ্যাপ যদি কম হয় তার মানে এনার্জি কম, আর এনার্জি কম মানে ভাই ল্যামডা সব থেকে বেশি, তাহলে সব থেকে বেশি ল্যামডা কার হবে না, সি এর হবে। এবার দেখে নাও সি সব থেকে লংগেস্ট ল্যামডা, তাহলে শেষে কোথায় আসে, এই দেখো এরও শেষে সি আসে, এরও শেষে সি আসে। ওকে, তাহলে এই দুটো ইনফরমেশন দিয়ে আমি 1 আর 2কে ডিফারেন্সিয়েট করতে পারছি না, তাহলে আমাকে এ আর ডি আমাকে দেখতে হবে। এবার এ আর ডি দেখে নাও, এ হচ্ছে তোমার কি, এ হচ্ছে তোমার কোবাল্ট 3+, এ হচ্ছে টাইটানিয়াম 3+, দুটো 3+। এবার ওয়াটার আর অ্যামোনিয়ার মধ্যে সব থেকে এ কার বেশি, আমি স্পেকট্রোকেমিক্যাল সিরিজ আর একবার যাই, দেখে নাও ওয়াটার অ্যামোনিয়া কোথায় আসে, এ দেখো এখানে রয়েছে অ্যামোনিয়া, তার একটা দুটো অনেক নিচে রয়েছে ওয়াটার, এটা একটা গেল, ঠিক আছে না। তাহলে এই দুটো কম্পেয়ার করলে অ্যামোনিয়া হচ্ছে আরও বেশি স্ট্রং লিগেন্ড আর কি ওয়াটারের রেসপেক্টে। তাহলে যদি স্ট্রং ফিল্ড লিগেন্ড হয় তাহলে এর মধ্যে T2G ইজি গ্যাপ বাড়বে, তাহলে গ্যাপ বাড়লে কী হবে, এনার্জি গ্যাপ বাড়লে মানে ল্যামডা ছোটো হবে। ওকে, তাহলে ডি এর থেকে এর ল্যামডা ছোটো, তাহলে দাঁড়িয়ে যাচ্ছে তোমার এই জায়গাটা, ক্লিয়ার না। এটা একটা রিজন, আর দুটো রিজন, আর একটা রিজন আছে, সেটা আমাকে বোঝাও তোমরা, যে টাইটানিয়াম তো কত 22 টাইটানিয়াম, 22 টাইটানিয়াম, আর হচ্ছে কোবাল্ট হচ্ছে 27। তাহলে একটা আমরা জানি যে পিরিয়ডিক টেবিলে বাঁ দিক থেকে ডান দিকে যত যাবো তত কী হয়, বাঁ দিক থেকে ডান দিকে গেলে তার সাইজ ছোটো হয়। এবার সাইজ ছোটো আর চার্জ 3+, তাহলে চার্জ ডেন্সিটি কোবাল্টের বেশি, তাহলে কোবাল্টের চার্জ ডেন্সিটি যদি বেশি হয় তাহলে লিগেন্ডের সঙ্গে ইন্টারাকশন আরও স্ট্রং হবে, যত বেশি ইন্টারাকশন স্ট্রং হবে তত বেশি কী হবে ভাই, T2G আর ইজির গ্যাপ তত বাড়বে, আর গ্যাপ বাড়া মানে কি, এনার্জি গ্যাপ বাড়া মানে ল্যামডা ছোটো হয়ে যাওয়া। ক্লিয়ার? সবগুলো ফ্যাক্টর ক্যালকুলেট করে আমাদের যেটা দাঁড়ালো সেটা হচ্ছে অপশন 2 ইজ দ্য রাইট অপশন। এটা হচ্ছে এই হচ্ছে বেসিক ফান্ডা আর কি, মানে এইটুকু ফান্ডা যদি জেনারেট করে যায় তাহলে তুমি এই স্পেকট্রোকেমিক্যাল মানে এই CFT থেকে যত সব অ্যান্সার হবে তুমি করতে পারবে, ঠিক আছে না। আচ্ছা, নেক্সট একটা কোশ্চেন আমরা দেখে নিই, 51 নম্বরের কোশ্চেন আসে, সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং আর প্যারাম্যাগনেটিক।
প্যারাম্যাগনেটিক দেখে নাও, প্যারাম্যাগনেটিক মানে হচ্ছে নাম্বার ওয়ান আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে। ওকে, এবার এখানে দেখো এইটা হচ্ছে তোমার নিকেল 2, 4টে লিগেন্ড রয়েছে, দুটো হচ্ছে তোমার নেগেটিভ চার্জ, মানে 4টে নেগেটিভ চার্জ আর দুটো পজিটিভ, তার মানে নিকেল 2+। এটা হচ্ছে নিকেল 2+, এটা হচ্ছে নিকেল 0, কারণ আমরা জানি কার্বন মনোক্সাইড হচ্ছে তোমার নিউট্রাল লিগেন্ড। তো এই হচ্ছে নিকেল 0, এখানে সায়ানাইড -1, তাহলে এটা হচ্ছে নিকেল 2, তাহলে এটা হচ্ছে তোমার নিকেল 2, এটা নিকেল 0, এটা হচ্ছে তোমার নিকেল 2, আর এই ক্ষেত্রেও নিকেল 2 দুটো পজিটিভ আছে, ঠিক আছে না। এবার 28 নিকেল, তাই তো, নিকেলের হচ্ছে অ্যাটমিক নাম্বার হচ্ছে 28, 28-এর 2+ মানে হচ্ছে তোমার D8 সিস্টেম। এবার এটা হচ্ছে তোমার ভাই দিস ওয়ান ইজ টেট্রাহেড্রাল। এবার টেট্রাহেড্রাল মানে হচ্ছে এরকম নিচের দুটো, নিচে হচ্ছে ই, উপরে T2। এবার দেখবে আমরা যখন অক্টাহেড্রালের ক্ষেত্রে এঁকেছিলাম না, তখন আমরা এরকম এঁকেছিলাম, নিচের 3টে উপরে দুটো, নিচেটাকে বলছিলাম আমি T2G আর উপরটাকে বলছিলাম EG, কিন্তু এখানে আমরা EGটা এটা উল্টে দিয়েছি, কিন্তু এখানে G আর লিখিনি, এখানে T2 আর E। কারণ জি, হোয়াট ইজ জি স্ট্যান্ড ফর? জি ফর গ্যারার্ডে কী বলে, GARED, গ্যারেড। গ্যারেড মানে হচ্ছে যেসব মলিকুলার সেন্ট্রাল সিমেট্রিক আছে। সেন্ট্রাল সিমেট্রিক মানে হচ্ছে, সেন্টার অফ সিমেট্রি মানে হচ্ছে এই একটা মলিকুল যার এই সেন্টার থেকে এইদিকে গেলে যত দূরে, একই ডিরেকশনে যত দূরে গেলে লিগেন্ড পাবো, এইদিকেও গেলেও লিগেন্ড পাবো, এরকম করে এদিকে সেম ডিস্টেন্স, সেন্টার অফ সিমেট্রি আমরা পড়েছি সবাই, তো ওইটাকে বলে সেন্টার অফ সিমেট্রি, ঠিক আছে না। তো যা সেন্টার অফ সিমেট্রি আছে সেটাকে ওই জি দিয়ে লেখা হয়। তো অক্টাহেড্রালে সেন্টার অফ সিমেট্রি রয়েছে, কিন্তু টেট্রাহেড্রালে কখনো সেন্টার অফ সিমেট্রি নাই। টেট্রাহেড্রাল হচ্ছে এরকম করে, তুমি দেখো এই দিক থেকে এই দিকে গেলে লিগেন্ড পেলে, এর উল্টো ডিরেকশনে কোনো লিগেন্ড নেই, এর এই দিকে লিগেন্ড আছে, উল্টো ডিরেকশনে কোনো লিগেন্ড নেই, তাই না। তো এটা তোমার সেন্টার সিমেট্রিক নয়, ওই জন্য T2G বা EG লেখা হয় না, এর T2 আর E লেখা হয়। এবার এর ক্ষেত্রে কি হয়, এই T2G আর EG তো নয়, এখানে T2 আর E এর ক্ষেত্রে তোমার এই যে এনার্জি গ্যাপটা, এই যে বললাম এনার্জি গ্যাপটা এতটা কম হয় কি সব সময়, এনার্জি গ্যাপটা এতটা বেশি হয়, কম নয়, এনার্জি গ্যাপটা বেশি হয় যে সবসময় এ হাই স্পিন কমপ্লেক্স ফর্ম করে, এত কম হয় যে সবসময় লো স্পিন হাই স্পিন কমপ্লেক্স ফর্ম করে। কারণ এনার্জি গ্যাপ কমলে পারে তোমার পেয়ার করতে এনার্জি বেশি লাগবে ওর থেকে, আর ওই জন্যই পেয়ার না করে ইলেকট্রনটা সবসময় কী হবে, এই নিচে পেয়ার করা ছাড়া উপরে চলে যাবে ইলেকট্রনটা, ঠিক আছে না। আর আমরা একটা রিলেশনে জানি, এই ডেল্টা টি সমান হচ্ছে 4/9 ডেল্টা ও, মানে অক্টাহেড্রালকে যদি 9 ভাগ করি, ওর যে এনার্জি সেটাকে যদি 9 ভাগ করি তার 4 গুণ, ওকে, 4/9 অফ ও, তার মানে এনার্জি গ্যাপটা কমে আছে। আর এনার্জি গ্যাপ কমে যাওয়া মানে আমরা আগে বলেছি যত কমবে তত কী হবে, হাই স্পিন কমপ্লেক্স, মানে পেয়ার করতে এনার্জি থেকে বেশি লাগবে, ওই জন্য মলিকুল সবসময় চাইবে কি আমি হাই স্পিন ফর্ম করি, ওই জন্য তোমার এই লো স্পিন কমপ্লেক্স টেট্রাহেড্রাল মলিকুলে হয় না। তাহলে এটা দাঁড়ালো তোমার টেট্রাহেড্রাল, এটা টেট্রাহেড্রালে দুটো নিকেল 8। এবার টেট্রাহেড্রালের নিকেল 8 মানে ভাই এ দাঁড়াচ্ছে তোমার এরকম, নিকেল 8 সিস্টেম মানে আগে 5টা ইলেকট্রন দিয়ে দাও, 6, 7, 8 মানে হচ্ছে দুটো আনপেড ইলেকট্রন। এবার দুটো আনপেড ইলেকট্রন মানে হচ্ছে তোমার প্যারাম্যাগনেটিজম থাকবে, ঠিক আছে না। তাই এটা হচ্ছে 2 ইলেকট্রন প্যারাম্যাগনেটিক। এই 2 ইলেকট্রন প্যারাম্যাগনেটিক মানে হচ্ছে এই 2.73, 74, 78 কিছু একটা হবে, ধরো 2.78 বোর ম্যাগনেটিক, এর ম্যাগনেটিজম থাকবে। নিকেল 0, নিকেল 0 মানে হচ্ছে D10 সিস্টেম। D10 সিস্টেম মানে তো ভাই দেখে নাও, D10 মানে তো ফুল ফিল্ড সব একদম পুরো, মানে কেউ খালি ফেলে নেই, ফুল ফিল্ড মানে হচ্ছে নাম্বার ওয়ান ইলেকট্রন 0। তাহলে এখানে যদি 0 হয় তাহলে এই বি কমপ্লেক্স যেটা, সেক্ষেত্রে কোনো ম্যাগনেটিজম দেখাবে না কোবাল্টের, ঠিক আছে না। এরকম বি আসে মানে এটা কাট আউট, মানে কোনো এর ম্যাগনেটিজম নেই, ঠিক আছে। এবার হচ্ছে থাকলো তোমার নিকেল সায়ানাইড। এই নিকেল সায়ানাইডটা এতটা স্ট্রং যে টেট্রাহেড্রাল কমপ্লেক্স ফর্ম করে না, এ কী করে সিধা স্কোয়ার প্ল্যানার করে দেবে। এবারে স্কোয়ার প্ল্যানার যদি কমপ্লেক্স ফর্ম করে যায়, সেক্ষেত্রে এর তোমার স্কোয়ার প্ল্যানারের এর প্যাটার্ন আলাদা, কিন্তু হ্যাঁ এর প্যাটার্ন তোমার ওইরকম করে হয় না আর কি, মানে ওই T2G ভাঙে না, তখন এরকম করে 4টে আলাদা আলাদা মানে অরবিটাল ভেঙে থাকে আর কি, XY ভাঙে, XY স্কোয়ার, DX স্কোয়ার, Y স্কোয়ার, Z স্কোয়ার এরকম করে ভেঙে থাকে দুটো আলাদা, ঠিক আছে না। এই এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না, বাট এরকম সামথিং লাইক দ্যাট। তো সেক্ষেত্রে তোমার এই T2G আর EG যে গ্যাপটা, সেটা হচ্ছে তোমার এই DZ স্কোয়ারটা সব থেকে উপরে থাকে, আর তার নিচে থাকে X স্কোয়ার, Y স্কোয়ার, আর এই তিনটে সম্ভবত এক জায়গায় থাকে, বা এক জায়গায়ও থাকে না, XYটা একটু উপরে থাকে, YZটা একটু নিচে থাকে, এরকম করে থাকে আর কি, বুঝে গেল। এবার সেক্ষেত্রে দেখো এই যে গ্যাপটা যেটা এতটা বেশি কি 8টা ইলেকট্রন তোমার এরকম করে থাকবে, 2, 4, 8টা ইলেকট্রন। এগুলা এটা একবার দেখে নিও, গ্র্যাজুয়েশনে যে কোনো একটা বই খুঁজে একবার দেখে নিও, নাহলে পরে যদি আবার কোনো দিন আসে কোশ্চেন, আমি একবার ওই তোমার অক্টাহেড্রাল থেকে
স্কোয়ার দেখবে একটা ওই আর সরকারের বই আসে, আর সরকার ভলিউম 2, আর সরকারের ভলিউম 2, হ্যাঁ 2 নম্বর ভলিউমে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে একটা অক্টাহেড্রাল জিওমেট্রি থেকে তোমার টেট্রাহেড্রাল জিওমেট্রি বানতে গেলে কী করতে হচ্ছে, এই দুটো অ্যাক্সিসের লিগেন্ড দুটোকে যদি আমি আস্তে আস্তে সরিয়ে নিই তাহলে এটা যেটা বেনে গেলো সেটা হচ্ছে তোমার স্কোয়ার প্ল্যানার বেনে গেলো না। এই দেখো কেসটা দাঁড়াচ্ছে তোমার এরকম যে এই একটা অক্টাহেড্রাল জিওমেট্রি, এবার যদি আমি সিম্পল কিছু নেই, এর ক্ষেত্রে যদি এই লিগেন্ড দুটোকে যদি আমি এখান থেকে হটিয়ে নিই তাহলে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে তোমার স্কোয়ার প্ল্যানার। ক্লিয়ার? তাহলে এই যে এই দুটো অ্যাক্সিসের লিগেন্ডের জন্য যে পরিমাণ তোমার ওই স্প্লিটিং হচ্ছে আর কি, যে জায়গায় স্প্লিটিং হচ্ছে, যে এফেক্ট পড়বে সেইটা হচ্ছে তোমার দাঁড়াচ্ছে যেটা, সেটা বলবো তুমি স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি। সিম্পল ব্যাপার এটা দাঁড়ায় কি ওই এক্স ওয়াই এফেক্ট পড়ে আর জেড এফেক্ট পড়ে দুটো অ্যাক্সিসে, কারণ এটা হচ্ছে সিধা জেড অ্যাক্সিসকে এফেক্ট করছে, তাহলে জেড অ্যাক্সিসের এনার্জিটা একটু কমে যায় সম্ভবত, তোমার এক্স অ্যাক্সিসটা এরকম, এটা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকে, তার নিচে ডি জেড স্কোয়ার থাকে, তারপরে উপরটাতে থাকছে হচ্ছে ডি এক্স ওয়াই আর নিচে থাকে ডি এক্স জেড আর ওয়াই জেড, এইটা সম্ভবত থাকে আমার যত মনে পড়ছে। ক্লিয়ার? আর এই যে গ্যাপটা ডি এক্স স্কোয়ার জেড স্কোয়ার আর ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেডের গ্যাপটা, এইটা হচ্ছে তোমার 10 ডিকিউ। ঠিক আছে? তো এই গ্যাপটাতে ইলেকট্রন কী হয়, প্রথমে 8টা ইলেকট্রন 2 4 6 8 এখানে যায় না, তার মানে সবগুলো তোমার কী হচ্ছে পেয়ার করে থাকছে। তো তোমার সিতেও কী হবে, পেয়ার করে থাকবে, আর পেয়ার করে থাকা মানে হচ্ছে 0 ইলেকট্রন। তাহলে তাহলে এটা তোমার প্যারাম্যাগনেটিক হচ্ছে না, এটা ডায়াম্যাগনেটিক হয়ে গেল। আচ্ছা নেক্সট হচ্ছে তোমার দেখো এটা 6টা মানে হচ্ছে তোমার অক্টাহেড্রাল জিওমেট্রি, এর অক্টাহেড্রাল জিওমেট্রি D8 ইলেকট্রন, মানে দেখো দেখে নাও 2 4 6 7 8। ক্লিয়ার? এ হলো অক্টাহেড্রাল জিওমেট্রি। তাহলে এখানে কিছু নাম্বার ওয়ান ইলেকট্রন হচ্ছে তোমার দুটো, কোথায় আছে না ইজিতে রয়েছে, তাহলে এই বি বটে প্যারাম্যাগনেটিক, ডিও বটে প্যারাম্যাগনেটিক। এবার নিকেল এটা 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 তোমার নিকেল 0, আবার নিকেল 0 মানে হচ্ছে D10, আর D10 মানে হচ্ছে তোমার কি কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। ক্লিয়ার? লাইক তোমার নিকেল CO হোল করে মতো। তাহলে তোমার দাঁড়ালো কোনটা, এ আর ডি দাঁড়াচ্ছে আমার যেটা হচ্ছে যার প্যারাম্যাগনেটিক আমরা দেখতে পাবো, তাহলে কোন অপশনটা হবে না, অপশন নাম্বার 3। ক্লিয়ার? তো এটা হবে তোমার রাইট অপশন। তো এই হচ্ছে আমার গল্প আর কি, মানে কেন আমি এতক্ষণ কী বললাম, কেন আমার ওই ক্রিস্টাল ফিল্ডের স্টেবিলাইজেশন এনার্জি বা তোমার মানে দরকার আর কি। এরপরে নেক্সট আমি একদিন ভিডিও বানাবো, সেটা হচ্ছে স্পাইনাল আর হচ্ছে OSSE অক্টাহেড্রাল সাইট স্টেবিলাইজেশন এনার্জি, এটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও বানাবো। স্পাইনালটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ইন টার্মস উইথ কী বলবো, তোমার গেটে তো প্রচুর আসে আর জ্যামেও পড়ে, জ্যাম আর গেটের জন্য ভেরি মাচ ইম্পর্ট্যান্ট এটা। আর এক্ষেত্রে আমি বলতে গিয়ে একটা জিনিস বলেছিলাম যে হোয়াট ইজ স্পিন ক্রস ওভার রিজিয়ান। এই স্পিন ক্রস ওভার রিজিয়ান মানে হচ্ছে এরকম একটা রিজিয়ান, যে রিজিয়ানের মধ্যে যদি কোনো মেটাল লিগেন্ড কমপ্লেক্স আসে, যে একটুখানি হিট দিলে পারে এই তোমার লো স্পিন কমপ্লেক্স থেকে হাই স্পিন কমপ্লেক্সে শিফট করবে। ঠিক আছে না? কারণ হচ্ছে এই এনার্জি গ্যাপ, আবার বলছি শুরু থেকে যে T2G আর ইজি এনার্জি গ্যাপটা যখন ডেল্টা ওটা অ্যাপ্রক্সিমেট ইজিক্যাল টু পেয়ারিং এনার্জির মধ্যে হবে, তখন বাইরে থেকে একটুখানি টেম্পারেচার করলে চেঞ্জ করলেই তোমার কী হবে, এই হাই স্পিন থেকে লো স্পিন থেকে হাই স্পিন কমপ্লেক্সে ফর্ম করবে। এটাকে বলা হয় তোমার স্পিন ক্রস ওভার রিজিয়ান। ওকে, এবার এই স্পিন ক্রস ওভার রিজিয়ানের মধ্যে যেসব মলিকুল পড়বে, মলিকুল বলছে আমি কেন, তার কারণ হচ্ছে পার্টিকুলার কোনো মেটাল, আমরা এর আগে কি দেখলাম যে ইজি আর T2Gর মধ্যে যে এনার্জি গ্যাপ, এই এনার্জি গ্যাপটা অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। এক তো মেটাল আয়নের নিজের উপর ডিপেন্ড করছে, আর 2 নম্বর হচ্ছে লিগেন্ডের উপর ডিপেন্ড করছে। সো পার্টিকুলার একটা মেটাল আয়ন বিভিন্ন লিগেন্ডের সঙ্গে বিভিন্ন ধরনের এই গ্যাপ বানায়, মানে বিভিন্ন লিগেন্ডের সঙ্গে বিভিন্ন ধরনের গ্যাপ তৈরি করে আর কি, হাই স্পিন লো স্পিন তৈরি করে। তো এটা একটা ঘটনা, তো সেটা তোমরা একবার দেখে নিও। আর আমি বলবো যে এইটা একবার পড়ে নাও, এই এনসিইআরটির এইটা একবার পড়ে নাও, এখানে খুব সুন্দর করে দেওয়া আছে সব প্রত্যেকটা জিনিস, আমি যা বললাম দেখি প্রত্যেকটা জিনিস সুন্দর সুন্দর করে এখানটা দেওয়া রয়েছে। এখানে এই পার্টিকুলার কেন কোনো একটা মলিকুল কেন অ্যাকোয়াস ফেজে কালার দেখাচ্ছে, নর্মালি কালার দেখায় না, কোনো একটা পার্টিকুলার মলিকুলকে হিট দিলে পারে ডিহাইড্রেট করে দিলে কেন সে কালার চেঞ্জ হয়ে যায়, সাদা হয়ে যায়, পার্টিকুলার যখন জল থাকে তার মধ্যে তখন কেন সে কালার দেখায়, ইচ অ্যান্ড এভরিথিং নাইসলি এক্সপ্লেন্ড হেয়ার। ওকে, তো আমি বলবো যে প্লিজ একবার গো থ্রু দিস পার্টিকুলার চ্যাপ্টার। হ্যাঁ, এই দেখো কপার পেন্টাহাইড্রেট আমরা জানি যে তুঁতে ব্লু কালার দেখায়, যে এটাকে হিট করবো এই কালারলেস হয়ে যাবে। সিমিলারলি নিকেল ওয়াটারে তোমার একটা যখন আমি এর এক কষে গ্রিন, যেই আমি ইএন দিচ্ছি
তখন হচ্ছে পেল ব্লু। যে দুটো ইএন দেবো তখন একটু বেশি ব্লু বা পার্পল। যে তিনটে ইএন দেবো তখন সেটা ভায়োলেট হয়ে আছে। তার মানে গল্পটা ভাই ওই একই রকম। যত আমি স্ট্রং ফিল্ডিং দেবো ধীরে ধীরে কী করবে, ধীরে ধীরে কী করবে, এই ইজি আর T2G বাড়লেই ল্যামডা কমবে, দিয়ে আমাদের এই শিফটিংটা হয়। ঠিক আছে, এ দেখবে এখানেও কিছু আরও একটু এক্সাম্পল দেওয়া আছে। আমরা যারা অনেকে স্টোন ব্যবহার করি আংটি ফাংটিতে, তো সেখানে পার্টিকুলার কিছু এটা কিছু ইম্পিউরিটি, ওই ইম্পিউরিটি থাকার কারণে পার্টিকুলার কোনো মেটাল ইম্পিউরিটি থাকে যার জন্য সে কালার ফর্ম করে। এগুলো আবার দেখে নেবে বেসিক নলেজের জন্য ঠিকঠাক আর কি, মাঝে মাঝে লাগতে পারে। বাকি আর কি বলবো, বিশেষ কিছু বলার নেই। আমি অ্যাকচুয়ালি যেহেতু আমি কেমিস্ট্রির থ্রু প্রবলেম সলভিং না, এটা আমি এই উদ্দেশ্য নিয়েই আমি বানিয়েছিলাম এই আমার চ্যানেলটা। তো আমি এটাই বেশি পছন্দ করি কি একটা দুটো প্রবলেম নিয়ে আসবো, সেটার ব্যাক এন্ডে কী থিওরি আছে আর থিওরি কীভাবে পড়লে পারে ওই প্রবলেমটা সলভও করা যাবে, আর কতটা কীভাবে পড়লে পারে তুমি ওটাকে প্রবলেমটা বেশি হচ্ছে কি প্রবলেমটা কীভাবে ট্যাকেল করতে পারবে, এটা বেশি ইম্পর্টেন্ট না ভাই। সলিউশন তো আজকাল তুমি আজকে এক্সাম হলো কালকে পিডিএফ আকারে, তুমি বড় বড় কোচিং সেন্টার আছে তারা তো পিডিএফ দিয়েই দেবে তোমাকে কীভাবে কোনটা অ্যান্সার কী। সেটা উদ্দেশ্য নয় আমার হচ্ছে ওর ব্যাক এন্ডে থিওরি কী আছে আর কোন জায়গাটা পড়লে পারে এটা তোমার বেটার হবে বা তোমার সলভ করতে সুবিধা হবে বা তোমার মাথার মধ্যে দীর্ঘদিন সাস্টেন করবে। ওটার জন্যই আমার এই চ্যানেলটা বানানো বা উদ্দেশ্য এটাই। আর থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর একবার এরকম দেখে নাও, বিভিন্ন ধরনের কোঅর্ডিনেশন কমপ্লেক্স রয়েছে, কি হাই স্পিন দেয় লো স্পিন দেয় এসব বিভিন্ন বলেছে আর। ওকে, আমি একবার পড়ে নিও তোমরা এটা, এই ম্যাগনেটিক প্রপার্টি যেটা রয়েছে দেখে নাও একবার। এটা পজ করে জিম করে পড়ার দরকার নেই। আমি বলবো কি এনসিআরটি, আজকাল এনসিআরটি তুমি মারবে দেখবে এনসিআরটি ওদের একটা সাইট রয়েছে, তো ওরা পিডিএফ ওখান থেকে তুমি ডাউনলোডও করতে পারবে। এই ব্যাপারটা নন নেসেসারি কি আমাকে এই পিডিএফটাই তোমার দিতে হবে এখানটা এই তোমার ভিডিওতে লিঙ্ক করে, এরকম কিছু দরকার নেই। তোমরা পেয়ে যাবে সব কোঅর্ডিনেশন কেমিস্ট্রি তুমি মারবে এরকম করে গুগলে, ও দিয়ে দেবে সব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার নেক্সট ভিডিওতে আমি দেখবো কিছু প্রবলেম নিয়ে আসবো। থ্যাংক ইউ।